গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 22 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 21টা ক্লাস কভার করে নিয়েছি। এছাড়া ম্যাথের ক্লাস কিন্তু চলছে, ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল। সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে একটা লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো পরপর দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। শুরু করছি আজকে তোমাদের 22 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য এই জিকেজিএস এর ক্লাসগুলো বেনিফিট হবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? তো এখানে যে চারটে অপশন আছে এর মধ্যে পশ্চিমবঙ্গের কোন জায়গায় কয়লা পাওয়া যায়? তো কয়লা পাওয়া যায় কোথায়? সালানপুরে কয়লা পাওয়া যায়। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় এগুলো যদি একটু রিলেট করিয়ে দিই, তো পশ্চিমবঙ্গে কয়লা পাওয়া যায় সব থেকে ফেমাস যেটা রানীগঞ্জ। রানীগঞ্জে কয়লা পাওয়া যায়। রানীগঞ্জ ছাড়া আছে আসানসোল, আসানসোল, জামুরিয়া, জামুরিয়া, অন্ডাল, সালানপুর যেটা কোশ্চেনে ছিল, এছাড়া রামনগর, রামনগর, কুলটি, এই সমস্ত জায়গাতে কিন্তু পশ্চিমবঙ্গের কয়লা পাওয়া যায়। তো অ্যান্সার কি হবে? অপশন বি, সালানপুরে কয়লা পাওয়া যায়। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের মধ্যে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয় কোন রাজ্যে, ফার্স্ট পজিশনে কোন রাজ্য আছে কয়লা উৎপাদনে? ফার্স্ট র্যাঙ্ক কোন কিসে? কয়লা উৎপাদনে। তো অ্যান্সার কি হবে? কয়লা উৎপাদনে সব থেকে প্রথম রাজ্য কোনটা? সব থেকে প্রথম রাজ্য হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিন্তু সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়। সেকেন্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে আছে ওড়িশা। সেকেন্ড পজিশনে আছে ওড়িশা। থার্ড পজিশনে কে আছে? থার্ড পজিশনে আছে ছত্তিশগড়। থার্ড পজিশনে আছে ছত্তিশগড়। আর 4 নম্বর পজিশনে, ফোর্থ পজিশনে আছে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। তো কয়লা উৎপাদনে, কয়লা উত্তোলনে প্রথম কে? প্রথম হলো ঝাড়খণ্ড, সেকেন্ড হলো ওড়িশা, সেকেন্ড হলো ওড়িশা, থার্ড হলো ছত্তিশগড় এবং ফোর্থ হলো পশ্চিমবঙ্গ। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম কয়লা খনি, ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট, অথবা থাকতে পারে ভারতের সব থেকে ওল্ডেস্ট, ইন্ডিয়াস ফার্স্ট অবলিক ওল্ডেস্ট কোল মাইন, কয়লা খনি, কোনটা? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। রানীগঞ্জ হলো ভারতের সব থেকে পুরাতনতম কয়লা খনি। এটা কবে হয়েছিল, কবে এর খনন করা হয়েছিল? 1774 সালে। এটা কোথায় অবস্থিত? এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের এক্সাক্ট কোথায়? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত রানীগঞ্জ, যেটা ভারতের সব থেকে পুরানো কয়লা খনি। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বৃহত্তম, লার্জেস্ট কোল মাইন অফ ইন্ডিয়া, লার্জেস্ট কোল মাইন অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার কি হবে? লার্জেস্ট কোল মাইন কোনটা? লার্জেস্ট কোল মাইন হলো জেরভা বা জেভরা, জেভরা, বা একে অনেক সময় অপশনে থাকে কোবরা। এটা কোথায়? এটা ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়। তাহলে দুটো কোশ্চেন আলাদা করে দিলাম। ছত্তিশগড়। একটা দেবে যে ভারতের প্রথম কয়লা খনি, তো ভারতের প্রথম কয়লা খনি বললে অ্যান্সার হবে রানীগঞ্জ। আর যদি বলে যে ভারতের সব থেকে বড় কয়লা খনি, সেটা হলো জেভরা বা কোবরা, সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত ছত্তিশগড়ে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ঢাকা অনুশীলন সমিতি কে এবং কবে প্রতিষ্ঠিত করেছিলেন? তো ঢাকা অনুশীলন সমিতি এটা প্রতিষ্ঠিত করেছিলেন পুলিন বিহারী দাস। কবে প্রতিষ্ঠিত করেছিলেন? 1905 সালে তিনি ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় ঢাকা অনুশীলন সমিতি না দিয়ে যদি শুধুমাত্র দেয় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে, অনুশীলন
অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা দুজন, একজন হলেন প্রমথ নাথ মিত্র, এটাই কিন্তু তোমাদের অপশনে থাকে, প্রমথ নাথ মিত্র। আরেকজন হলেন কে? আরেকজন হলেন সতীশ চন্দ্র বসু, আরেকজন হলেন সতীশ চন্দ্র বসু। এনারা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। কবে প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি? 1902 সালে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। আর স্পেসিফিক করে দেয় যদি যে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, তখন অ্যান্সার হবে পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। চলে আসো পরের কোশ্চেন, নীতি আয়োগ ভারত সরকারের কি হিসাবে কাজ করে? তো নীতি আয়োগ ভারত সরকারের, নীতি আয়োগটা কিসের পরিবর্তে এসেছিল সেটা আগে জানো। নীতি আয়োগ এসেছিল প্ল্যানিং কমিশনের পরিবর্তে। কিসের পরিবর্তে? প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ এসেছিল। তো নীতি আয়োগ ভারত সরকারের কি হিসাবে কাজ করে? এটা কাজ করে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু এক্সামে দিয়েছে, বিশেষ করে এসএসসির এক্সামে কিন্তু কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। তো প্ল্যানিং কমিশন থেকে কোশ্চেন দেবে যে প্ল্যানিং কমিশন কবে এস্টাবলিশ হয়, কত সালে? যদি ডেট না মনে রাখো কোনো ব্যাপার না, কিন্তু সালটা মনে রাখবে। প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয় 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশনের গঠন করা হয়, এবং এই প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করা হয় কবে? অ্যাবলিশ করা হয় 2014 সালে এসে। 2014 সালে এসে একে অ্যাবলিশ করে, একে সমাপ্ত করে এস্টাবলিশ হয় কি? এস্টাবলিশ হয় নীতি আয়োগ। নীতি আয়োগের এস্টাবলিশ হয়। কবে এস্টাবলিশ হয়? এক্সাক্ট ডেট মাথায় রাখবে, অনেকবার পড়িয়েছি। 1 জানুয়ারি 2015 সাল থেকে কিন্তু নীতি আয়োগের এস্টাবলিশ করা হয়। এক্সামে কোশ্চেন দিয়েছিল যে নীতি আয়োগের এই যে নীতি, এর ফুল ফর্ম কি? তো এন ফর হলো ন্যাশনাল, আই ফর ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন, ফর টি ফর ট্রান্সফর্মিং, আর আই ফর হলো ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো নীতি আয়োগের ফুল ফর্ম। এক্সামে দিয়েছে, অবশ্যই মাথায় রাখবে। নীতি আয়োগ থেকে দুটো তিনটে কোশ্চেন তোমাদের রিলেট করাবো। নীতি আয়োগের কোশ্চেন দেবে যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? তো মাথায় রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান হন যিনি তৎকালীন প্রাইম মিনিস্টার থাকেন, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান। অর্থাৎ নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান হলেন নরেন্দ্র মোদী, হলেন নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান। একইভাবে যদি কোশ্চেন দেয় যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানও কিন্তু প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তৎকালীন, তিনি কিন্তু প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন। কোশ্চেন দেবে এখান থেকে যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, এখানে শর্টে লিখলাম ভিসি, ভাইস চেয়ারম্যান কে? তো নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান পদে যিনি নিযুক্ত আছেন তার নাম হলো সুমন বেরি। সুমন বেরি হলো নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান। এখান থেকে কোশ্চেন দেবে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে 2023 সালে যে নীতি আয়োগের সিও পদে কে নিযুক্ত হলেন রিসেন্টলি, তার নাম হলো বিভিআর সুব্রামনিয়াম। বিভিআর সুব্রামনিয়াম, ইনি কিন্তু রিসেন্টলি নীতি আয়োগের সিও পদে নিযুক্ত হয়েছেন। চলে আসো পরের কোশ্চেন, কবি কোকিল উপাধি কে লাভ করেন? কোকিল উপাধি কে লাভ করেছেন? তো অ্যান্সার একদম অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, বিদ্যাপতি কোকিল উপাধি লাভ করেছেন। কবি কোকিল উপাধি কার? সেটা হবে বিদ্যাপতির। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআই এর ক্লাস, এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা সেই ক্লাসগুলো তোমাদের টাইম মতো করে নিতে পারবে। আর এই যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ বলতে পারো বা গ্রুপ বলতে পারো ক্রিয়েট করা আছে। এই গ্রুপে যদি অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। নির্দিষ্ট ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হচ্ছে, কোন দিন কোন ক্লাস হচ্ছে, কোন টাইমে কোন ক্লাস হচ্ছে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে, বা তোমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড, বা তোমাদের কোনো রেজাল্ট রিলেটেড কোনো ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু তোমাদের
এই ব্যাচে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি ব্যাচে অ্যাড হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমাদের সামনে শো হচ্ছে সেই নাম্বারে ইনফর্ম করবে, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আর একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন বর্তমান যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে/জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে, দ্য লার্নিং এক্সপার্ট 2.0। আর রিসেন্টলি তোমাদের কিন্তু ম্যাথের যে টার্গেট ব্যাচ ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, এই ক্লাসটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। বাদ বাকি যে ম্যাথের ক্লাসগুলো হয় অর্থাৎ আদার্স এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস, সেটার জন্য আমাদের আরেকটা চ্যানেল ওপেন করা আছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এখানে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি, তোমরা তোমাদের সামনে যে এক্সামগুলো জন্য প্রিপারেশন নিতে চাও এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নিতে পারো। তার জন্য কি করতে হবে, চ্যানেল দুটোকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখতে হবে এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো জয়েন করতে হবে। পরের কোশ্চেনে চলে আসো, কৃষ্ণদেব রায় রচিত আমুক্তা মাল্যদা গ্রন্থটা কোন ভাষায় লেখা? তো এর আগে সম্ভবত 10 নম্বর সেট কি 11 নম্বর সেটের দিকে, সেট নাম্বার মনে আসছে না, এখান থেকে 5টা-6টা সেট আগে আমি পড়িয়েছিলাম যে আমুক্তা মাল্যদা গ্রন্থটা কার লেখা। তো সেখানে বলেছিলাম কৃষ্ণদেব রায়ের লেখা। তো এই আমুক্তা মাল্যদা এই যে গ্রন্থটা, এটা কোন ভাষায় লেখা? তো এটা তেলেগু ভাষায় লেখা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। সেই সময় পড়ানোর সময় বলেছিলাম কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন? তিনি দক্ষিণ ভারতের বিজয়নগরের রাজা ছিলেন কে? কৃষ্ণদেব রায়। এবং তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন তুলুভা বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। চলে আসছো পরের কোশ্চেন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে কৃষ্ণদেব রায় না, সেখানে বলেছিল যে তেনালি রামা কার সভাতে ছিলেন? তো তেনালি রামা কিন্তু এই কৃষ্ণদেব রায়ের সভাতে ছিলেন। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধান অনুযায়ী মন্ত্রীকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্যতা গ্রহণ করতে হয়। একজন মন্ত্রী কিভাবে সেই সদস্যতা গ্রহণ করতে পারবে? মনোনয়নের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে, না উপরের কোনোটি নয়। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে নির্বাচন, অর্থাৎ ইলেক্টেড হয়েও তিনি নির্বাচিত হতে পারেন, বা তাকে যদি নমিনেট করা হয় অর্থাৎ মনোনয়ন করা হয় তাহলেও কিন্তু তিনি মন্ত্রী সদস্যতা পেয়ে যাবেন। তো এখানে অ্যান্সার হবে নির্বাচন এবং মনোনয়নের মাধ্যমে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে রিলেট করিয়ে দিই, আমাদের পার্লামেন্ট অর্থাৎ সংসদ, পার্লামেন্টে কটা কক্ষ? এটা ধরো পার্লামেন্ট, এই গোল মতো যেটা আঁকলাম এটা পার্লামেন্টকে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় সংসদ। তো এই সংসদে কটা কক্ষ অর্থাৎ পার্লামেন্টে কক্ষ আমরা পড়ে এসেছি, দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, রাজ্যসভাকে আমি RS লিখলাম। আর নিম্ন কক্ষকে কি বলা হয়? নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা, লোকসভাকে আমি LS লিখলাম। তো এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের যে রাজ্যসভার টোটাল সিট কটা? কনস্টিটিউশন অনুযায়ী রাজ্যসভার ম্যাক্সিমাম কটা সিট থাকে? তো কনস্টিটিউশন অনুযায়ী রাজ্যসভার ম্যাক্সিমাম সিটের সংখ্যা হলো কটা? 250টা ম্যাক্সিমাম সিট থাকে। 250টার মধ্যে দুটো ভাগে এখান থেকে বিভক্ত, 238 প্লাস 12, 238 আর 12 যোগ করলে 250 হয়। তো এই 238 আর 12 এই দুটো ভাগ করা এই কারণে 238 জন হবে কি? 238 জন হবে ইলেক্টেড, 238 জন হবে নির্বাচিত অর্থাৎ ইলেক্টেড, আর 12 জন হবে কি? মনোনীত অর্থাৎ নমিনেটেড হবে 12 জন। তো কোশ্চেন দেবে যে সংবিধানে কতজন রাজ্যসভার সিটের সংখ্যা কত বলা আছে? বলা আছে 250টা, অর্থাৎ রাজ্যসভার ম্যাক্সিমাম সিট কটা? ম্যাক্সিমাম সিট কিন্তু 250টা হবে। রাজ্যসভার এই সিটের ব্যাপারে কত নাম্বার আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 80তে বলা আছে রাজ্যসভার সিটের কথা। কিন্তু যদি কোশ্চেন দেয় যে বর্তমানে এখন অ্যাট প্রেজেন্ট টাইমে রাজ্যসভার সিট সংখ্যা কটা? রাজ্যসভার এখন সিট সংখ্যা হলো 245টা। তো 245টা কিভাবে বিভক্ত? 233 প্লাস 12, 12 জন হলো নমিনেটেড আর 233 জন হলো ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত। এই যে নমিনেটেড যে প্রার্থী, এই নমিনেটেড প্রার্থী কে মনোনীত করেন?
মনোনীত করেন রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা কিন্তু মনোনীত হয়। এই কারণে এই নমিনেটেড প্রার্থীরা রাষ্ট্রপতির যখন ইলেকশন হয়, রাষ্ট্রপতির ইলেকশনে এরা কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এখান থেকে এবার রিলেট করাবো তোমাদের লোকসভা। লোকসভাতে যদি কোশ্চেন দেয় যে যখন সংবিধান লাগু হয়েছিল, কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবে, কারণ এখন কিন্তু এই জায়গায় যে তথ্যগুলো দেবো এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে এবং কনফিউজিং হবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। তো খেয়াল করবে, আমি ফার্স্টে কি বলছি, লোকসভার যে সিটের সংখ্যা যখন সংবিধান লাগু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারিতে, সেই 26শে জানুয়ারিতে সংবিধান লাগু হওয়ার সময় লোকসভার ম্যাক্সিমাম সিটের সংখ্যা কটা বলা ছিল? ম্যাক্সিমাম সিটের সংখ্যা বলা ছিল 552। 552টাও কিন্তু এখানে তিনটে ভাগে বিভক্ত। কিভাবে? 530 প্লাস 20 প্লাস 2। 530 কি 530টা আসবে কোথা থেকে? রাজ্য থেকে আসবে 530টা সদস্য। 20টা সদস্য আসবে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর দুটো আসবে, এটা কোথা থেকে আসবে? এরা আসবে অ্যাংলো ইন্ডিয়ান থেকে, অ্যাংলো ইন্ডিয়ান থেকে আসবে। তো এই অ্যাংলো ইন্ডিয়ান থেকে যারা আসবে এরা কি? এরা কিন্তু ইলেক্টেড নয়, এরা কিন্তু নমিনেটেড, এরা হবে নমিনেটেড। আর এরা বাদ দিয়ে স্টেট এবং ইউটি থেকে যারা আসছে, অর্থাৎ 550টা, 530 আর 20 যোগ করলে 550 হবে, এরা কিন্তু প্রত্যেকেই ইলেক্টেড হবে। তাহলে লোকসভায় যদি কোশ্চেন দেয় লোকসভায় মনোনীত প্রার্থীর সংখ্যা কটা, তো লোকসভায় মনোনীত প্রার্থীর সংখ্যা হলো দুটো। তারা কারা? তারা হলো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু রিসেন্টলি বলা চলে না, এটা কিছু কয়েক বছর আগে হয়েছে, অর্থাৎ 2019 সালে হয়েছে। 2019 সালে 104 নম্বর সংশোধনী, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, 2019-এ এই সংশোধনীর মাধ্যমে এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানের কথা এক্ষুনি বললাম, এই অ্যাংলো ইন্ডিয়ানের পদটাকে কিন্তু সমাপ্ত করা হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর পরবর্তী ইলেকশন থেকে কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান পদ আর থাকবে না। তাই যদি এখান থেকে কোশ্চেন দেয় বর্তমানে লোকসভার, কোশ্চেন কি দেবে? বর্তমানে লোকসভার ম্যাক্সিমাম সিটের সংখ্যা কটা? ম্যাক্সিমাম সিট হবে 550টা, কারণ দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে সমাপ্ত করে দেওয়া হয়েছে, এদের পদকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে। খেয়াল রাখবে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 104 নম্বর অ্যামেন্ডমেন্ট 2019 অ্যাক্ট অনুযায়ী কিন্তু এদেরকে হটিয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে কোশ্চেন দেবে যে লোকসভার এই যে সিটের সংখ্যা, লোকসভার সিটের সংখ্যা কত নম্বর আর্টিকেলে বলা আছে? তো লোকসভার সিটের সংখ্যা বলা আছে, রাজ্যসভারটা কি বললাম 80 নম্বর আর্টিকেল, লোকসভারটা এর জাস্ট পরে অর্থাৎ 81 নম্বর আর্টিকেলে বলা আছে লোকসভার সিটের সংখ্যা। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় কখন? কেন্দ্রীয় ক্যাবিনেট একটি সুপারিশ করে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপারিশ করে, রাষ্ট্রপতি এটির জন্য সুপারিশ করেন না, সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় সুপারিশ করেন। তো ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় কখন? আইনি পরামর্শ দেয় যখন রাষ্ট্রপতি এটির জন্য সুপারিশ করেন, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু সুপারিশ করেন। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এটা কোন নাম্বার আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 143, 143 নম্বর আর্টিকেলে বলা আছে। 143 নম্বর আর্টিকেলে কি বলেছে? বলেছে যে রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছে তাদের থেকে তিনি আইন বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপরে পরামর্শ চাইতে পারেন, এবং সুপ্রিম কোর্ট দেওয়া সেই পরামর্শ রাষ্ট্রপতি মানতেও পারেন, নাও মানতে পারেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, যে পরামর্শটা দিল, সেই পরামর্শর তিনি ইমপ্লিমেন্ট করবেন না তার উপরে কিন্তু রাষ্ট্রপতি স্বাধীন থাকেন। রাষ্ট্রপতির তিনি নিজের বিবেক বুদ্ধি দিয়েই কিন্তু সেই পরামর্শটা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবে। চলে আসো পরের কোশ্চেনে। সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলো অধিকার নিশ্চিত করা আছে? তো সংবিধানের এখান থেকে কোশ্চেন খেয়াল রাখবে, যদি কোশ্চেন দিত যে যখন সংবিধান লাগু হয়েছিল তখন সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলো অধিকারকে নিশ্চিত করা হয়েছিল, তখন অ্যান্সার হবে 7টা। আর এখানে কোশ্চেন দিয়েছে সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলো অধিকার নিশ্চিত করা আছে এখন বর্তমানে, তো অ্যান্সার হবে 6টা।
কেন 6টা আলোচনা করব, প্রত্যেকটা ধারাতে কি বলা আছে সেগুলো আলোচনা করব। তো এখান থেকে আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় হলো আর্টিকেল নাম্বার 19। আর্টিকেল নাম্বার 19 এর ফার্স্ট ক্লজ অর্থাৎ 1 নম্বরে কি বলা আছে, ফার্স্ট ক্লজে বলা আছে ফ্রিডম অফ, বলা আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ, ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ কথা বলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা বা অভিব্যক্তির স্বাধীনতা, কথা বলার ফ্রিডম, কথা বলার স্বাধীনতা বা অভিব্যক্তির স্বাধীনতা বলা আছে কিসে, বলা আছে 19 এর ফার্স্ট ক্লজে, 19 এর এ নাম্বার ক্লজে। অনেক বইতে দেখবে 19 এর এ লেখা থাকবে বা অনেক বইতে 19 এর 1 লেখা থাকবে, যাই থাকুক না কেন একই ব্যাপার। তো 19 এর 2 নম্বর ক্লাসে কি বলা আছে, বলা আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলি অর্থাৎ বাংলাতে কি বলা হয়, সভা করার স্বাধীনতা, সভা সভা করার সভা করার স্বাধীনতা। এগুলো ফার্স্টে বলে নিই, বলে নেওয়ার পরে একভাবে ট্রিক্স আকারে আমি বুঝিয়ে দেবো এবং সেইভাবে যদি মনে রাখো তাহলে 19 এর 7 নম্বর আর্টিকেল পর্যন্ত কি বলা আছে, অর্থাৎ 19 এর 1, 19 এর 2, 19 এর 3, 19 এর 4, 5, 6, 7 পর্যন্ত কি কি বলা আছে প্রত্যেকটাই কিন্তু তোমাদের মনে থাকবে। চলে আসো পরে 3 নম্বর আর্টিকেলে, 19 এর 3-এ, 19 এর 3-এ কি বলা আছে, বলা আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ সংগঠন করার স্বাধীনতা। কি বলা আছে, সংগঠন করার স্বাধীনতা। 19 এর 4 নম্বরে কি বলা আছে, 19 এর 4 নম্বরে বলা আছে ফ্রিডম অফ ফ্রিলি মুভ, ফ্রিডম অফ ফ্রিলি মুভ অর্থাৎ চারিদিকে ঘোরার স্বাধীনতা, চারিদিকে চারিদিকে ঘোরার স্বাধীনতা। 5 নম্বরে চলে আসো, 5 নম্বরে বলা আছে ফ্রিডম অফ রেসিডেন্ট বা রিসাইড অ্যান্ড সেটেলমেন্ট, রিসাইড অ্যান্ড সেটেল হওয়ার স্বাধীনতা অর্থাৎ কোথাও গিয়ে বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করে বা বসবাসের স্বাধীনতা, বাড়ি তৈরি করা অথবা বসবাসের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা। 6 নম্বরে বলা আছে কি, 6 নম্বরটা কিন্তু বহুবার পড়িয়েছি, বললে বুঝতে পারবে। 6 নম্বরে বলা আছে ফ্রিডম অফ প্রপার্টি, ফ্রিডম অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারের স্বাধীনতা। কি বলা আছে, সম্পত্তির অধিকারের স্বাধীনতা বলা আছে কোথায়, 19 এর 6 নম্বর আর্টিকেলে। আর 7 নম্বর আর্টিকেলে কি বলা আছে সেটা আমি এই সাইডে লিখছি। 7 নম্বর আর্টিকেলে বলা আছে ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন অর্থাৎ চাকরি, ব্যবসা বাণিজ্য, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করার স্বাধীনতা। তো এবার এখান থেকে খেয়াল করো যে কিভাবে এগুলো তোমরা মুখস্থ রাখবে। তো সাপোজ একটা কোনো পলিটিক্যাল লিডার হিসাবে তুমি ধরতে পারো যে তুমি নিজে একটা পলিটিক্যাল লিডার হতে যাবে। তো একটা পলিটিক্যাল লিডার হতে গেলে কি কি গুণ থাকতে হবে সেই গুণগুলোই দেখো এখানে পরপর বলা আছে। তো এখানে দেখো এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি পলিটিক্যাল লিডারের গুণ এখানে বলা নেই, জাস্ট কিভাবে মনে রাখবে সেই মনে রাখার একটা পদ্ধতি বলে দিচ্ছি। তুমি নিজেকে ভাববে যে তুমি একটা পলিটিক্যাল লিডার হতে যাচ্ছ, তাহলে তোমার মধ্যে কি কি গুণ থাকতে হবে। প্রথম গুণ তোমার থাকতে হবে যে কথা বলার স্বাধীনতা, তোমাকে কিন্তু কথা বলার স্বাধীনতা থাকতে হবে, অভিব্যক্তির স্বাধীনতা থাকতে হবে। এবার যখন তোমার কথা বলার স্বাধীনতা থাকবে, তুমি কি করবে, তুমি একটা দল তৈরি করার চেষ্টা করবে। দল তৈরি করার জন্য তোমার আগে কি করতে হবে, কিছু লোক জোগাড় করতে হবে, লোক জোগাড় করে একটা সভা করতে হবে, সভা করতে হবে। এরকম 2-3 জায়গায় সভা করার পর এবার তুমি একটা যদি দল তৈরি করতে চাও তাহলে তোমার একটা সংগঠন তৈরি করতে হবে। তাহলে ফার্স্টে কি, ফার্স্টে তোমার কথা বলতে জানতে হবে, তারপরে সেই কথা বলার উপরে বেস করে তুমি একটা সভা করবে, সভা করার ফলে তুমি একটা দল গঠন করবে অর্থাৎ সংগঠন গঠন করবে। সংগঠন গঠন করার পর তুমি শুধুমাত্র এক জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না। যেমন সাপোজ ধরো তুমি মনে করো কলকাতায় একটা সংগঠন করলে, তো যদি পুরো পশ্চিমবঙ্গে তুমি একটা যদি দল করতে যাও তাহলে তোমার কলকাতায় যেতে হবে, দার্জিলিং যেতে হবে, ওদিকে কোচবিহার যেতে হবে, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, প্রত্যেক জায়গায় তোমার ঘুরতে হবে। অর্থাৎ
চারিদিকে ঘোরার স্বাধীনতা, সেটা কিসে বলা আছে? 4 নম্বর আর্টিকেলে বলা আছে। এবার চারিদিকে ঘোরার স্বাধীনতা থাকলো, ঘোরার স্বাধীনতার পর তারপর তুমি কি দেখলে? তোমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাড়িতে রেস্ট করতে হবে। তো বাড়ি একটা তৈরি করার দরকার, তার জন্য কোনো এক জায়গায় তোমার বসবাস করতে হবে। তো তার জন্য তুমি কি করলে? কোথাও একটা গিয়ে বাড়ি তৈরি করলে এবং সেখানে গিয়ে বসবাস করতে শুরু করলে। এবার বসবাস করতে করতে তোমার তোমার হয়তো পূর্বপুরুষ যারা ছিল, তোমার বাবা মা যারা ছিল, বা তোমার দাদু ঠাকমা যারা ছিল, তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো পরবর্তীতে কার অধিকারে আসবে? তোমার অধিকারে আসবে। এবং সম্পত্তির অধিকার আসার পর তুমি ধীরে ধীরে দেখলে যে পলিটিক্যাল পার্টিটা, তোমার তৈরি করা যে পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি অত ভালো ডেভেলপ করছে না। তো তখন তুমি কি চেষ্টা করবে? তখন তুমি দেখলে যে এই দিক থেকে যখন ইনকাম করতে পারছি না, তাহলে আমি চাকরির পথে চলে যাই বা ব্যবসা করি বা বাণিজ্য করি। তো লাস্টের পথ কি? লাস্টের পথ হলো চাকরি করা, ব্যবসা করা, বাণিজ্য করা। তো আশা করি এই যে গল্পটা বললাম, গল্পের মাধ্যমে তুমি পুরো আর্টিকেল গুলো মনে রাখতে পারবে। 19-এর 1-এ কি বলা আছে? ফার্স্টে তোমার কথা বলতে জানতে হবে। কথা বলতে জানলে তুমি সভা করতে পারবে, সভা করতে পারলে তুমি একটা দল গঠন, সংগঠন গঠন করতে পারবে। সংগঠন গঠন করার জন্য তোমাকে চারিদিকে এরকম সংগঠন গঠন করতে হবে, তার জন্য চারিদিকে ঘুরতে হবে। তো ফ্রিলি মুভ বলা আছে 4 নম্বর আর্টিকেল 19-এর 4-এ। তো চারিদিকে ঘোরার পর তোমার রাতে তো কোথাও না কোথাও রেস্ট করতে হবে, তার জন্য তোমার বাড়ি আসতে হবে। তার জন্য তুমি বাড়ি তৈরি করলে, বসবাসের একটা জায়গা তৈরি করলে, অর্থাৎ রিসাইড অ্যান্ড সেটেলমেন্ট কথা বলা আছে কিসে? বলা আছে 19-এর 5 নম্বর আর্টিকেলে। 6 নম্বর আর্টিকেলে কি বলা আছে? সম্পত্তির অধিকারের কথা। তুমি তোমার পূর্বপুরুষের যে সম্পত্তি, সেগুলো তুমি নিজের হাতিয়ে নিলে যখন তারা থাকবে না, তো সেই অধিকারটা কার? তোমার থাকলো। তারপর তুমি ধীরে ধীরে দেখলে যে তোমার দলটা ঠিকভাবে চলছে না, তখন তোমার কি করতে হবে? তখন তোমার খাওয়ার জন্য হয় চাকরি করতে হবে, নাই ব্যবসা করতে হবে, নাই বাণিজ্য করতে হবে। তো লাস্ট কি? 19-এর 7 নম্বরে কি বলা আছে? বলা আছে চাকরি বা ব্যবসা বাণিজ্যের কথা। এবার তোমার মনে হতে পারে যে এখানে আমি 19-এর মধ্যে 7খানা আর্টিকেল পড়ালাম, কিন্তু অ্যান্সারে আমি কেন বললাম 6? তো মাথায় রাখবে 19-এর যে 6 নম্বর আর্টিকেল, রাইট টু প্রপার্টি, ফ্রিডম অফ প্রপার্টি, এটাকে কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে। কারণ আর্টিকেল নাম্বার 19 এটা কিসের মধ্যে আসে? এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসে। ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত অনেকবার পড়িয়েছি। আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসে। এবং এই সম্পত্তির অধিকারকে বর্তমানে ফান্ডামেন্টাল রাইট থেকে হটিয়ে দেওয়া হয়েছে। হটিয়ে এটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এটাকে নিয়ে যাওয়া হয়েছে লিগ্যাল রাইটস এর মধ্যে, অর্থাৎ কানুনি অধিকারের মধ্যে। কত নম্বর আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 300 নাম্বার ধারাতে কিন্তু এটাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণে এই 6 নম্বর আর্টিকেল কিন্তু এখন আর নেই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। তাহলে এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4 5 আর এদিকে 7, যোগ করলে কটা হচ্ছে? যোগ করলে টোটাল 6টা হচ্ছে। কিন্তু যদি কোশ্চেন এখান থেকে স্পেসিফিক করে দেয় সংবিধান লাগু হওয়ার সময় 19 নম্বর আর্টিকেলে কতগুলো অধিকারের কথা নিশ্চিত ছিল, তখন অ্যান্সার হবে 7টা। যদি শুধুমাত্র এরকম কোশ্চেন দেয় তখন অ্যান্সার হবে 6টা। কোশ্চেন কি দিচ্ছে খেয়াল করবে, খেয়াল করে অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন। ডলফিনস নোস নামে অন্তরীপ দিয়ে কোন বন্দরটা বেষ্টিত? তো ডলফিন নোস নামে অন্তরীপ দিয়ে যে বন্দরটা বেষ্টিত সেটা হবে কি? সেটা হবে বিশাখাপত্তনম। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে বিশাখাপত্তনম। কোন রাজ্যের মধ্যে পড়ে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। তো এখান থেকে আরো একবার তোমাদের ভারতের যে ইম্পর্টেন্ট পোর্ট গুলো আছে সেগুলো রিলেট করাবো। কোন রাজ্যে কোন পোর্ট আছে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে ভুল করে, সেগুলো এখান থেকে আরো একবার রিভিশন করাবো। তো ফার্স্টে এখান থেকে দেখো যে কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে গভীরতম, ইন্ডিয়াস ডিপেস্ট পোর্ট, ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়াস ডিপেস্ট পোর্ট, তার নাম কি? বহুবার পড়িয়েছি, তার নাম হলো কৃষ্ণাপত্তনম। কৃষ্ণাপত্তনম হলো ভারতের সব থেকে গভীরতম পোর্ট। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের এটা গভীরতম বলেছি, তাহলে কোশ্চেন দিতে পারে যে ভারতের সব থেকে বড় পোর্ট কোনটা, বড় বন্দর কোনটা? ইন্ডিয়াস লার্জেস্ট, ইন্ডিয়াস লার্জেস্ট পোর্ট, বা কোশ্চেন দেবে যে ন্যাচারাল পোর্ট, ন্যাচারাল পোর্ট কোনটা? তো লার্জেস্ট পোর্ট বা ন্যাচারাল পোর্ট সেটা হবে কি? সেটা হবে মুম্বাই পোর্ট। মুম্বাই বন্দর হলো লার্জেস্ট পোর্ট অ্যান্ড ন্যাচারাল পোর্ট। এর পাশাপাশি মুম্বাই বন্দরটা শুল্ক মুক্ত বন্দর, অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট হলো মুম্বাই বন্দর।
এবার এখান থেকে কিছু পোর্ট রিলেট করাবো, সেগুলো কোন রাজ্যে অবস্থিত। সব থেকে কনফিউজিং যেটা হয় তিনটের মধ্যে হয়, একটা হলো মাজাগাঁও মাজাগাঁও পোর্ট, একটা হলো মর্মুগাঁও পোর্ট আর একটা হলো ম্যাঙ্গালুরু পোর্ট। এই তিনটে পোর্ট কোথায় অবস্থিত? তো মাঝেগাঁও পোর্ট এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত, এমএইচ লিখে দিলাম। মুর্মুগাঁওটা খেয়াল রাখবে, মুর্মুগাঁও গোয়াতে অবস্থিত। আর ম্যাঙ্গালুরু পোর্ট এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু মহারাষ্ট্রে, ম্যাঙ্গালুরু পোর্ট এটা অবস্থিত কর্ণাটকে অবস্থিত। মহারাষ্ট্রের আরেকটা পোর্ট মাথায় রাখবে, জেএনপিটি। এক্সামে কোশ্চেন দিয়েছিল যে জেএনপিটি পোর্ট কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। প্যারাদ্বীপ পোর্ট আছে একটা, এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে প্যারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো প্যারাদ্বীপ বন্দর অবস্থিত ওড়িশাতে। আর আরেকটা কোশ্চেন দেবে যে ভারতের প্রথম কর্পোরেট পোর্ট, ভারতের প্রথম কর্পোরেট বন্দর, কর্পোরেট পোর্ট, তার নাম কি? তার নাম হলো এন্নোর। এই এন্নোর পোর্টটা কোন রাজ্যে অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত, যেটা ভারতের প্রথম কর্পোরেট পোর্ট। চলে আসো পরের কোশ্চেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে গৃহীত হয়? তো সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কিন্তু সেন্ট্রালের একটা যোজনা। এটা কবে গৃহীত হয়? এটা গৃহীত হয়েছিল 2015 সালে। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো প্রধানমন্ত্রী যে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা লঞ্চ করেছিল, সেই প্রকল্পের একটা অংশ হিসাবে এই প্রকল্পের সূত্রপাত। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা যারা ব্যাংকের সাথে রিলেটেড আছো তারা ভালোভাবে জানো যে এটা কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অনুসারে একটা কিন্তু ফিক্সড ডিপোজিট টাইপের ধরনের একটা জিনিস। এটাতে পরিবারের কন্যা সন্তান থাকলে কন্যাদের জন্য পারিবারিক সম্পত্তি বা সঞ্চয়ের কিন্তু সমান অধিকার এটা সুনিশ্চিত করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। এবং এই প্রকল্পে এখন ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই যাও না কেন, এই প্রকল্পের এখন যে রেট চলছে, এখনকার কথা বলছি, এই ফেব্রুয়ারি মাসে রেট চলছে 8.4%, কিন্তু এর সুদের হার চলছে, ইন্টারেস্ট চলছে 8.4%। চলে আসো পরের কোশ্চেন, কে প্রথম ভারতবর্ষের প্রথম আয় পরিমাণ করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে দিয়েছে। তো সর্বপ্রথম ভারতবর্ষের আয়, জাতীয় আয় যেটা, সেটাকে পরিমাপ করেছিলেন কে? পরিমাপ করেছিলেন দাদা ভাই নরৌজি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো দাদাভাই নরৌজি কিভাবে পরিমাপ করেছিলেন জাতীয় আয়? ইনি প্রথম কৃষিজ যে উপাদান আছে সেই কৃষিজ উপাদানের মূল্য অনুমান করেন, এবং তার পাশাপাশি অকৃষিজ যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো কিছু পার্সেন্টেজ হিসাবে অ্যাড করেন। অ্যাড করে তিনি ভারতের মোট জাতীয় আয়ের খসড়া তিনি তৈরি করেন। কবে খসড়া তৈরি করেছিলেন? 1876 সালে তিনি কিন্তু প্রথম খসড়া তৈরি করেন। দাদাভাই নরৌজি থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের এক্সামে দেবে। তোমাদের রিসেন্ট যে সম্ভবত কলকাতা পুলিশের কনস্টেবলের যে প্রিলিমস এক্সাম হয়েছিল সেই এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে? গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? বলা হয় দাদাভাই নরৌজি। আরেকটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে পভার্টি অফ আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, পভার্টি অফ আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা কে লেখেন? তো এই বইটাও লেখেন দাদাভাই নরৌজি। এখানে বাকি অপশনগুলো যদি আমি রিলেট করাই, লর্ড মিন্টো থেকে রিলেট করে, এখান থেকে দুটো কনফিউজিং হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের, যে মরলে মিন্টো রিফর্মসকে বাংলাতে বলা হয় সংস্কার। মরলে মিন্টো সংস্কার বা মরলে মিন্টো রিফর্মস কবে হয়? আরেকটা দেয় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা সংস্কার, এটা কবে হয়? তো মরলে মিন্টো রিফর্মস হয়, মাথায় রাখবে, 1909 সালে। আর মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয় 1919 সালে।
ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, 1909 জায়গায় কখনো 1919 মেরে চলে আসে, বা মন্টেগু চেমসফোর্ডের ক্ষেত্রে 1909 মেরে চলে আসে। তো খেয়াল রাখবে মর্লে মিন্টো সংস্কার হয় 1909, আর মন্টেগু চেমসফোর্ড যে সংস্কার সেটা কবে হয়, সেটা হয় 1919 সালে। জওহরলাল নেহরু থেকে রিলেট করো, এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছিলাম। জওহরলাল নেহরু হলো ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার। জওহরলাল নেহরু থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, 1929 সালে লাহোর অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব ছিলেন। এই লাহোর অধিবেশনে তিনি কি করেছিলেন, সর্বপ্রথম কংগ্রেসের দ্বারা পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। পূর্ণ স্বরাজের দাবি। তো কোশ্চেন দেবে কংগ্রেসের দ্বারা সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে কোন অধিবেশনে এবং কত সালে? লাহোর অধিবেশনে 1929 সালে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা পিএসসি ফুড এসআই বা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই ক্লাসের পিডিএফ গুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের নয়া অর্থনীতি চালু হয় কোন সালে? তো ভারতের নয়া অর্থনীতি চালু হয় পিভি নরসিমহা রাওয়ের সময় 1991 সালে। অপশন বি এর সঠিক অ্যান্সার। তাহলে সেই টাইমে কোশ্চেন দিতে পারে যে ভারতে যখন নয়া অর্থনীতি চালু হয়েছিল সেই টাইমে ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল পিভি নরসিমহা রাও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর এখান থেকে কোশ্চেন অবশ্যই দেবে, যেহেতু অর্থনীতির কোশ্চেন, তো এই টাইমে অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? অর্থমন্ত্রী কে ছিলেন? তো অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের অর্থনীতিতে যে পিপিপি মডেল, এই পিপিপি মডেল কবে লঞ্চ হয়? তো পিপিপি মডেল লঞ্চ হয় এই 1991 সালে। তো পিপিপি মডেল কি? তো পিভি নরসিমহা রাওয়ের আমলে তৎকালীন অর্থমন্ত্রী যিনি ছিলেন মনমোহন সিং, এক্ষুনি বললাম, ইনি কিন্তু নতুন অর্থনৈতিক একটা নীতি চালু করেন। সেই অর্থনৈতিক নীতি ছিল 3টে অংশে বিভক্ত। সেই 3টে অংশকেই বলা হয় কি? 3টি অংশকেই বলা হয় পিপিপি মডেল। তো এই পিপিপি মডেল কি কি? ফার্স্ট হলো পাবলিক, পি ফর পাবলিক, সেকেন্ড পি ফর প্রাইভেট, আর থার্ড পি ফর হলো পার্টনারশিপ। তো এখানে বাংলাতে বলা হয় কি? উদারীকরণ। পাবলিককে উদারীকরণ, বেসরকারীকরণ, আর পার্টনারশিপকে বলা হয় বিশ্বায়ন। বিশ্ব উষ্ণায়ন না, ভালোভাবে খেয়াল রাখবে, বললাম কি? বিশ্বায়ন অর্থাৎ পার্টনারশিপ। তো এই পিপিপি মডেল লঞ্চ হয়েছিল কবে? 1991 সালে। পিপিপি মডেল ফর কি? পি ফর পাবলিক, পি ফর প্রাইভেট, পি ফর পার্টনারশিপ। চলে আসো পরের কোশ্চেন, 76-এর মন্বন্তর সময় বাংলার গভর্নর কে ছিলেন? তো 76-এর মন্বন্তরে কি হয়েছিল? বাংলায় কিন্তু খরা সৃষ্টি হয়ে গিয়েছিল, চরম দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। 76-এর মন্বন্তর নাম কেন হয়? 76-এর মন্বন্তর কবে হয়? 1770 সালে 76-এর মন্বন্তর হয়। তাহলে এর নাম 76-এর মন্বন্তর কেন? 76-এর মন্বন্তর এই কারণে, সেই টাইমে বাংলার যে সাল, অর্থাৎ বঙ্গাব্দ যেটা ছিল, বাংলার সাল, সেই বাংলার সালটা কি ছিল? বঙ্গাব্দ ছিল 1176 ছিল। সেই কারণে এই 76 থেকে এর নাম হয় 76-এর মন্বন্তর। এবং সেই টাইমে বাংলার গভর্নর কে ছিলেন? কাটিয়ার। বাংলার গভর্নর ছিলেন জন কাটিয়ার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, আলাম আরা সাবাক প্রথম ভারতীয় চিত্র কত সালে তৈরি হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আরো দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাবো, সেগুলোও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে পিএসসির এক্সামের জন্য। তোমরা
পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো, বিশেষ করে মিসলেনিয়াসের কথা বলছি, সেখানে কিন্তু এইরকম ধরনের কোশ্চেন দিয়েছে বা এরকম ধরনের কোশ্চেন তোমাদের আগামীতেও দেবে। তো আলম আরা সাবাক প্রথম ভারতীয় চিত্র কত সালে এটা তৈরি হয়েছিল? তো এটা তৈরি হয়েছিল 1931 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 1931 সালে ইরানির প্রযোজনায় নির্মিত হয়েছিল প্রথম সাবাক হিন্দি ছবি, তার নাম কি? আলম আরা। এটা কি ছবি? এটা কিন্তু হিন্দি ছবি ছিল, হিন্দি ল্যাঙ্গুয়েজের ছবি ছিল। এই আলম আরা যে মুভিটা হয়েছিল, এই ছবিতে কি গল্পটা কি ছিল একটু ছোট ভাই বলে দিচ্ছি। গল্পটা ছিল, একজন রাজকুমার ছিলেন আর একজন ছিল কৃষ্ণাঙ্গ মহিলা, কৃষ্ণাঙ্গ কন্যা। এদের মধ্যে প্রেমের যে গল্প, সেই প্রেমের গল্পকে বর্ণনা করা হয়েছে এই আলম আরা মুভিতে। এই আলম আরা মুভিতে যিনি নায়ক ছিলেন তার নাম কি? তার নাম হলো পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ কি কাপুর, চৌহান নয়, খেয়াল রাখবে। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ কাপুর ছিল তার নাম। এখান থেকে আরো দুটো মুভির নাম তোমাদের রিলেট করাবো। একটা হলো কিষান কন্যা, কিষান, কিষান কন্যা। কিষান কন্যা থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র। এখানে লিখেই দিচ্ছি, ভারতের প্রথম দেশীয়ভাবে, ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র, দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র, তার নাম কি? তার নাম হলো রঙিন চলচ্চিত্র, তার নাম কি? তার নাম হলো কিষান কন্যা। আরেকটা মুভি আছে, তার নাম হলো রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র মুভিটা কি? ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ভারতের, ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য, পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম বলতে পারো বা চলচ্চিত্র বলতে পারো, পূর্ণ দৈর্ঘ্য ফিল্ম কোনটা? সেটা হবে রাজা হরিশ্চন্দ্র। এই রাজা হরিশ্চন্দ্রের প্রডিউসার কে ছিলেন? রাজা হরিশ্চন্দ্রের প্রডিউসার ছিলেন দাদা সাহেব ফালকে, দাদা সাহেব, দাদা সাহেব ফালকে। এখন তোমাদের পড়তে হয় যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন। তো এই প্রডিউসার কে ছিলেন? এই বইয়ের রাজা হরিশ্চন্দ্রের প্রডিউসার ছিলেন তিনি দাদা সাহেব ফালকে। এখান থেকে আরেকটা মুভির নাম খেয়াল রাখবে, মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া। এই মাদার ইন্ডিয়াটা কি? মাদার ইন্ডিয়াটা হলো ভারতের প্রথম চলচ্চিত্র যেটা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য একাডেমিক পুরস্কারের জন্য নমিনেট হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, এগুলোর মধ্যে কোনটা বেমানান? মোহিনীনাট্যম কেরালা, মোহিনীনাট্যম কেরালা এটা এখানে ঠিক বলা আছে, মানে কেরালার ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স হলো মোহিনীনাট্যম। ছৌ নাচ পুরুলিয়া, এটাও ঠিক বলা আছে। ছৌ নাচ পুরুলিয়া থাক বা ঝাড়খণ্ডা থাক, দুটো জায়গাতেই কিন্তু ছৌ নাচ দেখতে পাওয়া যায়। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এটাও ঠিক বলা আছে। ডান্ডিয়া রাজস্থান, এইটা কিন্তু ভুল বলা আছে। তো বেমানান কোনটা? বেমানান হয়ে যাবে অপশন ডি, রাজস্থান ডান্ডিয়া, এটা কিন্তু ভুল বলা আছে। তাহলে ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া যে ড্যান্সটা সেটা হলো গুজরাটের ড্যান্স। তোমরা দেখবে আমাদের এখানে যখন দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর আগে যে নবরাত্রি চালু হয়, সেই নবরাত্রিতেই কিন্তু ম্যাক্সিমাম ডান্ডিয়াটা খেলা হয়। কোথায় খেলা হয়? গুজরাটে খেলা হয়। আর রাজস্থানের ফেমাস যে ড্যান্স সেটা কি? সেটা হলো ঘুমুর। কোশ্চেন দিয়েছিল ঘুমুর ড্যান্স কোন রাজ্যের? ঘুমুর ড্যান্স হলো রাজস্থানের। এখান থেকে আরেকটা রিলেট করিয়ে দিই, যদি কোশ্চেন দেয় যে পাঞ্জাবের ফেমাস ড্যান্স কোনটা? পাঞ্জাব, পাঞ্জাবের ফেমাস ড্যান্স হলো ভাংড়া। এটাও কিন্তু পরীক্ষার কোশ্চেন এক্সামে দিয়েছিল। পাঞ্জাবের ফেমাস ড্যান্স হলো ভাংড়া, হলো পাঞ্জাবের ফেমাস ড্যান্স। চলে আসো পরের কোশ্চেন, শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর সাথে আরো যে দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাবো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। শিবকুমার শর্মা কিসের জন্য বিখ্যাত? তো ইনি বিখ্যাত হলেন সান্তুর বাদনের জন্য। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। সেতার বাদনের জন্য বিখ্যাত কে? সেতারের জন্য বিখ্যাত হলো রবি শঙ্কর। কোশ্চেন দেবে যে রবি শঙ্কর কিসের জন্য বিখ্যাত? সেতার বাদনের জন্য বিখ্যাত। শারদ বাদনের জন্য বিখ্যাত কে? শারদ বাদনের জন্য বিখ্যাত হলো আমজাদ আলী খাঁ। আমজাদ
আমজাদ আলী খা শারদ বাদনের জন্য বিখ্যাত। কোশ্চেন দেবে বাঁশির জন্য বিখ্যাত কে? বাঁশির জন্য বিখ্যাত হলো হরিপ্রসাদ চৌরাসিয়া। হরিপ্রসাদ চৌরাসিয়া। এখান থেকে আরো দুটো রিলেট করাবো, একটা হলো তবলা আর একটা হলো সানাই। সানাইটা কিন্তু রিসেন্ট একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল। সানাইয়ের জন্য বিখ্যাত কে? সানাইয়ের জন্য বিখ্যাত হলেন ওস্তাদ ওস্তাদ বিসমিল্লাহ খা। ওস্তাদ বিসমিল্লাহ খা হলো সানাইয়ের জন্য বিখ্যাত, আর তবলার জন্য জাকির হোসেন। তো এগুলো অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা দেবে। খেয়াল রাখবে যে শান্তুর, সেতর আর শারদ এই তিনটে গুলিয়ে যায়। শান্তুরের জন্য শিবকুমার শর্মা, সেতারের জন্য রবিশঙ্কর আর শারদের জন্য আমজাদ আলী খা। চলে আসো পরের কোশ্চেন। কোন খেলার সাথে গ্রাপি অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় কি গ্র্যান্ড প্রিক্স, গ্র্যান্ড প্রিক্স এটা জড়িত কোন খেলার সাথে? তো এটা জড়িত লন টেনিস খেলার সাথে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা করেন কোনটা? অগ্নিবীণা, কুহু কেকা, সাগর থেকে ফেরা না ত্রিজমা? তো সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কুহু ও কেকা। অপশন বি এর সঠিক অ্যান্সার। অগ্নিবীণা কে রচনা করেন? অগ্নিবীণা রচনা করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচনা করেন কে? অগ্নিবীণা। সাগর থেকে ফেরা এটা প্রেমেন্দ্র মিত্রের লেখা, প্রেমেন্দ্র মিত্র। আর ত্রিজমা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এক্সামে কোশ্চেন দিয়েছিল। ত্রিজমা কার লেখা? এটা হলো সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের লেখা হলো ত্রিজমা। চলে আসো পরের কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম ফুল কোনটা? তো পৃথিবীর বৃহত্তম ফুল হলো র্যাফলেসিয়া। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ শিরোনামে বইটা কে লিখেছেন? অমিতাভ কান্ত, অমিতাভ চৌধুরী, প্রিয় সিং না সুবর্ণ মজুমদার? তো এই বইটা লিখেছেন অমিতাভ খান। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স এই বইটা কে লিখেছেন? লিখেছেন অমিতাভ কান্ত। অপশন এ এর সঠিক অ্যান্সার। এইটুকু মাথায় রাখবে মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স, পুরো বইয়ের নাম মনে রাখার দরকার নেই। চলে আসো পরের কোশ্চেন। উদ্ভাবনী 5G পরিষেবা চালু হওয়া বিদিশা জেলাটা কোন রাজ্যে অবস্থিত? তো বিদিশা জেলা কোথাকার? বিদিশা জেলা হলো মধ্যপ্রদেশের। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন এইভাবে দিতে পারে যে 5G পরিষেবা মধ্যপ্রদেশের কোন জেলাতে চালু হয়েছে? উদ্ভাবনী 5G পরিষেবা, অ্যান্সার হবে মধ্যপ্রদেশের বিদিশা জেলাতে। তো মধ্যপ্রদেশের প্রসঙ্গ যেহেতু এসে এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করব। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল। ভোপাল থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা অর্থাৎ ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা কবে হয়েছিল? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এটা হয়েছিল 1984 সালে। ডেট না মনে রাখলেও হবে, ডেট হলো 3 ডিসেম্বর 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। রাত্রেবেলা গ্যাস দুর্ঘটনা হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল? শর্টে মাথায় রাখবে MIC গ্যাস। MICর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড। বা এখানে তোমাদের অপশনে থাকবে কার্বাইড, যেটা থাকবে সেম তোমরা সেটা মার্কিং করবে। হয় MIC থাকবে, নতুবা মিথাইল আইসোসায়ানাইড থাকবে, নতুবা কার্বাইড থাকবে। যেটা থাকবে সেটা মার্কিং করবে। মধ্যপ্রদেশ থেকে রিলেট করো। মধ্যপ্রদেশের সিএম রিসেন্টলি কিন্তু চেঞ্জ হয়ে যায়। মধ্যপ্রদেশের সিএম সেই কারণে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশের নতুন সিএম কে হয়েছেন? তার নাম হলো মোহন যাদব, মোহন যাদব। আর মধ্যপ্রদেশের বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন মাঙ্গু ভাই প্যাটেল, মাঙ্গু ভাই প্যাটেল। মধ্যপ্রদেশ থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক বহুবার এক্সামে কোশ্চেন দেয়। মধ্যপ্রদেশে কোন কোন ন্যাশনাল পার্ক আছে? আছে কানহা ন্যাশনাল পার্ক, আছে বান্ধবগড়,
বান্ধবগড় আছে, পেঞ্চ আছে, পান্না, কুনো ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক। ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তো এইগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, এগুলো অবশ্যই মাথায় রাখবে। এছাড়া সাতপুরা ন্যাশনাল পার্ক। এছাড়া মধ্যপ্রদেশ থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাচ্ছি এখান থেকে। মধ্যপ্রদেশের শহর ইন্দোর, এই ইন্দোর শহরটা টানা 6 বছর ধরে ভারতের ক্লিনেস্ট সিটি, অর্থাৎ ভারতের সব থেকে পরিষ্কারতম শহর। ভারতের সব থেকে ক্লিনেস্ট সিটি কোনটা কোশ্চেন দিলে অ্যান্সার হবে ইন্দোর। সেটা কোথাকার? মধ্যপ্রদেশের শহর। চলে আসো পরের কোশ্চেন। কেন্দ্র সরকারের চালু করা খাদ্য নিরাপত্তা স্কিমের নাম কি? তো কেন্দ্র সরকারের চালু করা খাদ্য নিরাপত্তা স্কিমের নাম হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই গরিব কল্যাণ অন্ন যোজনা এটা লঞ্চ হয় কবে? এটা লঞ্চ হয় 2020 সালে। এই যোজনার মাধ্যমে কি করা হয়? এই যোজনার মাধ্যমে অন্তর্দায় এবং যে সমস্ত দরিদ্র লেভেলের, পভার্টি লেভেলের নিচে যে সমস্ত ফ্যামিলিরা আছে তাদেরকে বিনামূল্যে এখন বর্তমানে খাদ্যশস্য কিন্তু প্রদান করা হচ্ছে, এবং এটা কেন্দ্র সরকারের একটা প্রকল্প। চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম গড়ে উঠেছে? তো বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, এটা বহুবার পড়িয়েছি। এটা গড়ে উঠেছে কোথায়? উড়িষ্যা রাজ্যে। অপশন সি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যার কোথায়? স্পেসিফিক জায়গার নাম মাথায় রাখবে। উড়িষ্যার রাউরকেল্লাতে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম গড়ে উঠেছে। এই হকি স্টেডিয়ামের টোটাল সিট ক্যাপাসিটি কটা? টোটাল সিট ক্যাপাসিটি হলো 20,011 জনের টোটাল সিট ক্যাপাসিটি। এটা ভারত তথা বিশ্বের বৃহত্তম, ভারত তথা বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। ভারত তথা বিশ্বের বৃহত্তম কি? হকি স্টেডিয়াম। তো বৃহত্তমের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে রিলেট করো যদি কোশ্চেন দেয় যে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়াতে অবস্থিত। ইন্ডিয়ার কোথায় অবস্থিত? ইন্ডিয়ার গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায়? গুজরাটের আহমেদাবাদে। গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এর নাম কি ক্রিকেট স্টেডিয়াম? ক্রিকেট স্টেডিয়ামের নাম হলো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এর সিট ক্যাপাসিটি কটা? এর সিট ক্যাপাসিটি হলো 1,10,000 এর সিট ক্যাপাসিটি, যেটা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা তৈরি হতে চলেছে? সেটা তৈরি হতে চলেছে রাজস্থানের জয়পুরে, যার সিট ক্যাপাসিটি হবে 7,500, এবং সেটা ভারতের দ্বিতীয় বৃহত্তমের পাশাপাশি বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। সম্প্রতি ডিআরডিও এর প্রস্তুত করা প্রলয় নামক মিসাইলটা কোন প্রকৃতির? তো প্রলয় নামক মিসাইলটা হলো সারফেস টু সারফেস, অর্থাৎ ভূমি থেকে ভূমি প্রকৃতির এটা মিসাইল। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে এখান থেকে যে ডিআরডিও এর এস্টাবলিশ কবে হয়। তার আগে জেনে রাখো ডিআরডিও এর ফুল ফর্ম কি। তো ডি ফর ডিফেন্স, আর ফর রিসার্চ and development, Defense Research and Development Organization, এই ডিআরডিও এর ফরমেশন কবে হয়? এর এস্টাবলিশ কবে হয়? এর ফরমেশন হয় 1958 সালে। ডিআরডিও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার নিউ দিল্লিতে ডিআরডিও এর হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে যে কোশ্চেনটা দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়েছে। ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, তার নাম হলো সামির ভি কামাত। সামির ভি কামাত, ইনি ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সম্প্রতি প্রকাশিত রিভলিউশনারিজ দ্য আদার স্টোরি অফ
হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম, এই গ্রন্থের রচয়িতাকে? তো এই গ্রন্থের রচয়িতা হলেন সঞ্জীব সান্যাল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে বাকি অপশনগুলো যদি রিলেট করা হয়, অমিত শাহ কি? অমিত শাহ হলেন বর্তমান ভারতের হোম মিনিস্টার, অর্থাৎ বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী বলা চলে। মনোজ সনি, এটা আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, মনোজ সনিকে? মনোজ সনি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে তিনি কিন্তু নিযুক্ত আছেন। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা পিএসসি ফুড এসআই ক্লাসিক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। ক্লাসে কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও কিন্তু টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবং এই ক্লাসের পাশাপাশি তোমাদের যে পিএসসি ফুড এসআই স্পেশাল ম্যাথের টার্গেট ক্লাস চলছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা চলছে, এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো রাখবে। এর আগে যে জিকে জিএস এর ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা যদি না করে থাকো অবশ্যই দেখে নেবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।